10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের বাংলা প্রথম পত্রের এই ক্লাসটিতে আমি ফারহান সাকিব তোমাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা জানব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপরিচিতা গল্প সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো আমাদের ভর্তি পরীক্ষার জন্য জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে কিছু জিনিস জানব, অর্থাৎ যেই তথ্যগুলো তার সম্পর্কে জানা আমাদের এই ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমরা জেনে নেব। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন 1861 সালের 7 মে এবং তিনি জন্মগ্রহণ করেছেন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, যেটি একটি জমিদার পরিবার ছিল এবং সেটির বাংলা সন হচ্ছে 1268। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মায়ের নাম ছিল সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প রচয়িতা এবং ছোট গল্পের একজন শ্রেষ্ঠ শিল্পী, অর্থাৎ তার ছোট গল্পগুলো কিন্তু একেবারেই সার্থক ছোট গল্প ছিল। তার মানে হচ্ছে একটা লেখা ছোট গল্প হতে হলে তার যে বৈশিষ্ট্যগুলো থাকতে হয় সেগুলোর সবগুলোই চমৎকারভাবে ছিল এই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার মধ্যে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনীতেই বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে। তার ছোট গল্প বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্পগুলোরও সমতুল্য। 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে ভিখারিণী গল্প রচনার মাধ্যমে ছোট গল্প লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। তারপর জীবনের শেষ দিন পর্যন্ত দীর্ঘ 64 বছরে তিনি 95টি ছোট গল্প রচনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম হচ্ছে মুসলমানের গল্প। এটি কিন্তু ভর্তি পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য। পারিবারিক জমিদারি তদারকি সূত্রে কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময়টি রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ, অর্থাৎ এ সময় তিনি সবচেয়ে বেশি এবং সবচেয়ে ভালো রচনা করতে পেরেছিলেন। সোনাত্তরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো তিনি একই সময় রচনা করেন, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তার পুরো সাহিত্য জীবনের সবচেয়ে প্রোডাক্টিভ সময় তিনি আসলে এই সময়টিতে ব্যয় করেছেন। প্রকৃতির পটে জীবনকে স্থাপন করে জীবনের গতিময় বিশ্বজনীন প্রকাশই রবীন্দ্র গল্পের শ্রেষ্ঠ সম্পদ। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার একটা চমৎকার বৈশিষ্ট্য ছিল, তিনি যেমন একই সাথে প্রকৃতিকে এবং মানুষের যে জীবনকে সেটির মিলন ঘটাতে পারতেন, তার পাশাপাশি তিনি বাস্তবতাকেও তুলে ধরতে পারতেন। তবে 20 শতকের রচিত গল্পে প্রকৃতি ও গীতময়তার স্থলে বাস্তবতায় প্রাধান্য পেয়েছে, অর্থাৎ এই নির্দিষ্ট সময়ে কিংবা 20 শতকে রবীন্দ্রনাথ ঠাকুর যে লেখাগুলো লিখেছেন সেই লেখাগুলোতে মানুষের জীবনের যে বাস্তবতা, সেই বাস্তবতাকেই তুলে ধরার বেশি চেষ্টা করা হয়েছে। তারপর গল্পকার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন তার শ্রেষ্ঠত্বের দাবিদার, একইভাবে ঔপন্যাসিক হিসেবেও তার কিন্তু একটা সুনির্দিষ্ট জায়গা রয়েছে বাংলা সাহিত্যে। তার রচিত উপন্যাসগুলোর মধ্যে বিখ্যাত হচ্ছে চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাহিরে, শেষের কবিতা, যোগাযোগ ইত্যাদি। এমনকি নাটক রচনার ক্ষেত্রেও রবীন্দ্রনাথ ঠাকুরের পারদর্শিতার প্রমাণ পাওয়া যায়। তার রচিত বিশেষভাবে উল্লেখযোগ্য নাট্যগ্রন্থগুলো হচ্ছে রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা এবং রক্তকরবী। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালের 7 আগস্ট জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে মৃত্যুবরণ করেন বা তার জীবনাবসান হয়। সেটি ছিল বাংলা 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ। তারপর এখন আমরা যে গল্পটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, অর্থাৎ অপরিচিতা, তার পাঠ পরিচিতি সম্পর্কে জানব। আমরা বোঝার চেষ্টা করব যে এই গল্পে আসলে লেখক কোন কোন বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন। প্রথমে আমরা এই গল্পের উৎস সম্পর্কে জানবো যে গল্পটা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে। অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরীর সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকার 1321 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায়, যেটির ইংরেজি সন ছিল 1914। এই তথ্যটা কিন্তু গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার জন্য। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্র গল্পের সংকলন গল্প সপ্তকে এবং পরবর্তীতে এটিকে গল্পগুচ্ছের 3য় খণ্ডে জায়গা দেওয়া হয়।
তারপর অপরিচিতা গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে তার নাম হচ্ছে কল্যাণী। কল্যাণী এই অপরিচিতা গল্পের অন্যতম প্রধান চরিত্র। অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্প এর আগেও রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এই গল্পটা আলাদা কিভাবে? এই গল্পটা আলাদা কারণ হচ্ছে এই গল্পেই রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছেন কিভাবে সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে আসলে একজন কন্যার বাবা এই যৌতুক প্রথার প্রতিবাদ করতে পারেন। এই গল্পে প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথা শোনালেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই গল্পে পিতা শম্ভুনাথ সেন এবং তার কন্যা কল্যাণীর স্বতন্ত্র ভিক্ষা ও আচরণে, ভিক্ষা শব্দটার মানে হচ্ছে পর্যবেক্ষণ। তার মানে কি পর্যবেক্ষণ? তাদের জীবন সম্পর্কে তাদের যে পর্যবেক্ষণ, অনুধাবন বা তাদের যে জীবন দর্শন, সেটি দিয়ে তারা তাদের আচরণের মাধ্যমে সমাজে গেড়ে বসা ঘৃণ্য যৌতুক প্রথা প্রতিরোধ করেছেন। পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর দেশ চেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ও তার অভিব্যক্তিতে গল্পটি সার্থক। অর্থাৎ গল্পের অন্যতম দিক হচ্ছে যৌতুক প্রথাকে প্রতিরোধ করা, এবং এখানে দেখানো হয়েছে তার পাশাপাশি যে অন্যায়কে কিভাবে প্রতিরোধ করা যায়, অন্যায়ের কিভাবে প্রতিবাদ করা যায়। এর জন্য খুব যে পেশি শক্তির দরকার হয় তা কিন্তু না। রবীন্দ্রনাথ ঠাকুর দেখাতে চেয়েছেন যে সামাজিক কাঠামোর বিরুদ্ধাচরণ করা যায়, সামাজিক কাঠামোকে প্রশ্নবিদ্ধ করা যায় একজন সাধারণ মানুষের একটুখানি সাহসের মাধ্যমে। তারপর অপরিচিতা উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। অর্থাৎ এই গল্পটার মাধ্যমে যে কথাগুলো আমরা দেখতে পাচ্ছি বা পড়তে পারছি সে কথাগুলো কিন্তু অনুপম তার জবানিতে লিখেছে, যে নিজেও এই গল্পের একজন মূল চরিত্র। অনুপমের লেখনীতে আমরা দেখেছি যে তার একটা স্বীকারোক্তি যে সে আসলে উপযুক্ত সময় অন্যায়ের প্রতিবাদ করতে পারেনি বা সামাজিকতার বিরুদ্ধে যেতে পারেনি, এবং পরবর্তীতে আমরা দেখেছি সে উত্তম পুরুষের জবানিতে লেখা এই গল্পটিতে সে অন্যান্যদের প্রেক্ষাপটও বর্ণনা করছে। তবে মূল যে প্রেক্ষাপটটি, সে প্রেক্ষাপটটি কিন্তু অনুপমের নিজের। এ কারণে এই গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা একটি গল্প। এই তথ্যটিও ভর্তি পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য। তারপর গল্পের কথক অনুপম 20 শতকের দ্বিতীয় দশকের যুদ্ধ সংলগ্ন সময় সেই বাঙালি যুবক যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করেও ব্যক্তিত্বরহিত পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে কোন সময়ের প্রেক্ষাপটে গল্পটা লেখা, সেটা হচ্ছে 20 শতকের দ্বিতীয় দশক, এবং যুদ্ধ সংলগ্ন সেই সময়ের বাঙালি যুবক তিনি, যিনি কিনা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি বা ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু সিদ্ধান্ত প্রণয়ন বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার কোনো ভূমিকাই আসলে নেই। পরিবারতন্ত্রের কাছে তিনি এক অসহায় পুতুল মাত্র। তার মানে পরিবার যে সিদ্ধান্তটা নিবে তার জন্য সেটাই সে নির্দ্বিধায় মেনে নিবে, নির্ভাবনায় মেনে নিবে, এমনই একটা অবস্থার কিন্তু তখন আমরা সূত্রপাত দেখেছি। এবং পরবর্তীতে সে অনুপম আসলে স্বীকার করেছে যে সেই সময় সেই কাজগুলো তার করতে দেওয়া উচিত হয়নি, সেই সময় হয়তোবা তার কিছু একটা বলা উচিত ছিল। এখন প্রশ্ন হচ্ছে তাহলে পরিবারতন্ত্র জিনিসটা কি? পরিবারতন্ত্র বলতে আমরা বুঝি যখন পরিবারই তার সদস্যদের সিদ্ধান্তগুলো ঠিক করে দেয় যে তারা আসলে কি করবে, তারা আসলে কিভাবে সেটা করবে, তখন সেটাকে পরিবারতন্ত্রের অংশ হিসেবে ধরা হয়। আরো সহজ উদাহরণ দিয়ে বোঝা যায়, যখন একজন রাজার ছেলে রাজা হয় কিংবা যখন একজন নেতার ছেলে নেতা হয়, তখন সেই ব্যাপারটাকে আমরা পরিবারতন্ত্র বলতে পারি। তারপর তাকে দেখলে আজও মনে হয় সে যেন মায়ের কোল সংলগ্ন শিশু মাত্র। কে এই কোল সংলগ্ন শিশু? সে হচ্ছে অনুপম। তারই বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকালে বা অপমানকালে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানের অসম্মতি, অর্থাৎ তিনি তার মেয়েকে বিয়ে দেবেন না, এমন একটা পরিস্থিতি যখন উদ্ভব হয়েছে, সেটাই হচ্ছে গল্পটার শীর্ষ মুহূর্ত বা গল্পটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অনুপম নিজের গল্প বলতে গিয়ে ব্যঙ্গার্থে জানিয়ে দিয়েছে সেই অঘটন সংঘটনের কথা। বিয়ের লগ্ন যখন প্রস্তুত, তখন কন্যার লগ্নভ্রষ্ট হওয়াকে, লৌকিকতাকে অগ্রাহ্য করে শম্ভুনাথ সেনের নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান
নতুন এক সময়ের আশু আবির্ভাবকেই সংকেতবহ করে তুলেছে। এই অংশটি বোঝা আমাদের খুবই জরুরি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বিয়ের লগ্ন এই জিনিসটা কি। হিন্দু শাস্ত্র মতে একটা মেয়ের যখন বিয়ে ঠিক হয় তখন তার একটা নির্দিষ্ট সময় থাকে, যে সময়টাকে মঙ্গলকর বলে বিবেচনা করা হয়, এবং পরবর্তীতে কোনো কারণে যদি সেই সময় বিয়ে সম্পাদিত না হয় তবে এটাকে অনেকে অমঙ্গল হিসেবে বিবেচনা করে। তার মানে বুঝতেই পারছো, একজন নারীর যখন বিয়ে ঠিক হয় পরবর্তীতে সে বিয়ে যদি ভেঙে যায়, দেখা যায় যে সমাজ সেটাকে একটা অমঙ্গল হিসেবে ধরে নেয়। এবং বলাই বাহুল্য, যে সময়কার কথা আমরা বলছি সেই সামাজিক প্রেক্ষাপটে এর দোষ বা এর দায়ভার শেষমেশ সেই নারীর উপরে এসে পড়ে যার বিয়েটা আসলে সময় মতো হয়নি। এ কারণে এমন একটি সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে শম্ভুনাথ সেন তার মেয়ের ভবিষ্যতের ভালোর কথা চিন্তা করে যখন বিয়েটা আটকে দিয়েছিল, বিয়েটা ভেঙে দিয়েছিল, তখন সেটা আসলে আমাদেরকে নতুন একটা যুগের, নতুন একটা সময়ের বা পরিবর্তনের আবহ দেখায়, পরিবর্তনের আশা দেখায়। আমাদেরকে গল্প শোনায় নতুন একটা সময়ে, যখন কিনা একজন নারীকে এই রকম কারণে অপমানিত হতে হবে না, যখন কিনা একজন নারী একজন পুরুষের সমান অধিকার পাবেন। অর্থাৎ বিয়ে ভেঙে যাওয়ার ব্যাপারটা যদি আমরা বিবেচনা করি, সেখানে আসলে দুপক্ষেরই দোষ থাকতে পারে। সেখানে পাত্রপক্ষেরও দোষ থাকতে পারে, আবার পাত্রীপক্ষেরও দোষ থাকতে পারে। কিন্তু যেই সামাজিক প্রেক্ষাপটে এই গল্পটা লেখা হয়েছে, সে সময় বিয়ে যদি ভেঙে যায় তাহলে শেষমেশ দোষটা এসে সেই নারীর ওপরই পড়ত। এই যে সমস্যা, এই যে সামাজিক প্রেক্ষাপট, সামাজিক কাঠামো, সেটিকেই রীতিমতো প্রশ্নবিদ্ধ করেছেন শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন খুব যে মারামারি কাটাকাটি করেছেন তা কিন্তু না, তিনি নির্বিকার অথচ বলিষ্ঠভাবে ব্যাপারটাকে প্রত্যাখ্যান করেছেন। অর্থাৎ তিনি তার মেয়ের এমন পরিণতি মেনে নিতে চাননি, এবং এই যে তার প্রতিবাদ, এটা একটা নতুন সময়ের আবির্ভাবকে সংকেতবহ করে তুলেছে। অর্থাৎ একটা যুগের পরিবর্তনকে এটা ইঙ্গিতবাহী করে তুলেছে। তারপর কর্মীর ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্য দিয়ে গল্পের শেষাংশে কল্যাণীর শুচিশুভ্র আত্মপ্রকাশও ভবিষ্যতের নতুন নারীর আগমনের ইঙ্গিতে পরিসমাপ্ত। অর্থাৎ গল্পের একেবারে শেষ অংশে গিয়ে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে কল্যাণী সে আসলে বিয়ে না করে সমাজ সেবার জন্য নিজেকে নিয়োজিত করেছে, দেশ সেবার জন্য নিজেকে নিয়োজিত করেছে। অর্থাৎ একজন নারীর উপর যে সামাজিক চাপটা সবসময় থাকে যে তাকে আসলে বিয়ে করতেই হবে, একজন নারীর নারীত্ব পাওয়ার জন্য, তার নারীত্বকে পরিপূর্ণতা দান করার জন্য বিয়ে করতেই হবে, এমন যে একটা সামাজিক চাপ, সেই সামাজিক চাপকে উপেক্ষা করেছে কল্যাণী, এবং সেটাও একটা নতুন সময়ের গল্প শোনায়। তার মানে কিন্তু এই না যে আমি বলছি যে বিয়ে করা আসলে খারাপ। আমি আসলে বলতে চাচ্ছি যে রবীন্দ্রনাথ ঠাকুর দেখাতে চেয়েছেন যে বিয়ে করতেই হবে এমনটা নাও হতে পারে, অর্থাৎ একজন মানুষ একটু ভিন্নভাবে চিন্তা করতেও পারে, এমনটি রবীন্দ্রনাথ ঠাকুর দেখানোর চেষ্টা করছেন, আমি না। আচ্ছা, অপরিচিতা মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প। তার মানে তার মধ্যে কিন্তু একটা পাপবোধ রয়েছে, তার মধ্যে একটা অনুতাপ রয়েছে, অনুশোচনা রয়েছে। কার মধ্যে? অনুপমের মধ্যে, যে তার পরিবার একটা অন্যায় করেছে এবং সে সেই অন্যায়টা বুঝতে পেরেও তার প্রতিবাদ করেনি। এই ব্যাপারটি তাকে পরবর্তীতে দীর্ঘ সময় পর্যন্ত অনুশোচনায় ভুগিয়েছে। তার পাপস্খলনের অকপট কথামালা হচ্ছে এই গল্পটি। অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরে এই গল্পের নারী কল্যাণী অসামান্য হয়ে উঠেছে। এই ব্যাপারটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই গল্পে কোথাও কিন্তু কল্যাণী তার নিজের পক্ষে কিংবা নিজের প্রেক্ষাপটটি কি সেটি নিয়ে কিছু বলেনি। পুরো গল্পটি যেহেতু উত্তম পুরুষের জবানিতে লেখা, অর্থাৎ এই পুরো গল্পটি অনুপমের প্রেক্ষাপট থেকে লেখা, তো অনুপমের লেখনীর মাধ্যমেই আমরা দেখতে পেয়েছি যে এখানে কল্যাণী একজন অসামান্য নারী হিসেবে আমাদের কাছে বিবেচিত হচ্ছে, যেখানে কল্যাণী কিন্তু সরাসরি কোনো কিছু বলেনি কিংবা কল্যাণীর সরাসরি কোনো প্রেক্ষাপট কিন্তু তার মুখ থেকে আমরা শুনিনি। গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতা স্ফুরণ যেমন ঘটেছে, তেমনি একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তিও কীর্তিত হয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরুষতন্ত্রের অমানবিক যে অবস্থাটি তখন ছিল, সেই তৎকালীন সামাজিক প্রেক্ষাপটে
তার বিরুদ্ধাচরণ করার একটা চেষ্টা করা হয়েছে এই গল্পে। তার পাশাপাশি নারীকেও সম্মানিত করার চেষ্টা করা হয়েছে বা নারীকেও প্রশংসার পাত্র করা হয়েছে। তারপর এখন আমরা এই গল্পটার কিছু গুরুত্বপূর্ণ বাক্যের গুরুত্বপূর্ণ ব্যাখ্যাগুলো জেনে নিব, যেগুলো ভর্তি পরীক্ষার জন্য আমাদের জানতে হবে। প্রথমেই, আজ আমার বয়স 27 মাত্র। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজ আমার বয়স 27 মাত্র। কার বয়স? অনুপমের বয়স। অর্থাৎ অনুপম নিজের ভাষ্যে বা নিজের জবানিতে এই গল্পটা বলছে। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে। তার মানে 27 বছর আসলে দৈর্ঘ্যের হিসেবে খুব বেশি বড় নয়, আবার গুণের হিসেবে খুব বেশি বড় নয়। তার মানে খুব যে বেশি গুণ অর্জন করতে পারা যায় 27 বছরের মধ্যে, সেটিও লেখক মনে করছেন না। তারপর বলা হচ্ছে, ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। অর্থাৎ এখানে লেখক বলতে চাচ্ছেন যে এই যে পুরো ঘটনাটা হয়তোবা খুব বেশি বড় নয়, কিন্তু তার মানে এই নয় যে সে ঘটনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। হয়তোবা অনুপমের জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ঘটনা এটিই ছিল, যেটি দৈর্ঘ্য বড় না হলেও গুরুত্বতে তার কাছে খুবই বড় বা খুবই তাৎপর্যপূর্ণ। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন। এই বাক্যটা থেকে আমরা যা যা কিছু বুঝতে পারলাম সেটা হলো, 1, অনুপমের চেহারা সুন্দর, এবং 2, তাকে পণ্ডিত মশাই আসলে একেবারেই অপদার্থ হিসেবে বিদ্রুপ করত। এ কারণে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তাকে তুলনা করা হতো। আমার পিতা এককালে গরিব ছিলেন। ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন। ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই। মৃত্যুতে তিনি যে হাঁফ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। এই অংশ থেকে যে ব্যাপারটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অনুপমের বাবার পেশা কি ছিল। অনুপমের বাবার পেশা ছিল ওকালতি করা। তারপর, আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, আমার আসল অভিভাবক আমার মামা। অর্থাৎ এই অংশে অনুপম বলছে যে তার খুব যে বেশি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ছিল বা খুব যে বেশি কাজকর্ম করার ক্ষমতা ছিল এমনটি আসলে নয়। অন্নপূর্ণা বলতে আসলে কি বোঝানো হচ্ছে? অন্নপূর্ণা শব্দটির অর্থ হচ্ছে অন্নে পরিপূর্ণ। এর মাধ্যমে দেবী দুর্গাকে বোঝানো হচ্ছে। আর তার কোলে গজাননের ছোট ভাইটি। গজানন কি? গজ শব্দটার অর্থ হচ্ছে হাতি, আর এখানে গজানন বলতে মূলত গণেশের কথা বোঝানো হচ্ছে। আজও আমাকে দেখলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। অর্থাৎ দেবী দুর্গার 2 জন পুত্র ছিল। বড়জনের নাম হচ্ছে গণেশ আর ছোটজনের নাম হচ্ছে কার্তিকেয়। এখানে গজাননের ছোট ভাই বলতে কার্তিকেয়র কথা বোঝানো হচ্ছে। আমার আসল অভিভাবক আমার মামা, এই যে ব্যাপারটি এটি কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের ভর্তি পরীক্ষার জন্য। তিনি আমার চেয়ে বড়জোর বছর 6 বড়, কিন্তু ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। ফল্গু হচ্ছে ভারতের গয়া অঞ্চলের একটা নদী, যেটাকে বলা হচ্ছে অন্তঃসলিলা নদী। তার মানে কি? তার মানে হচ্ছে এই নদীটার পানি আমি উপর থেকে দেখতে পারবো না। উপরে যে বালু রয়েছে সেই বালুর নিচ দিয়ে আসলে পানিটা প্রবাহিত হয়। এই কারণেই এটাকে বলা হয় অন্তঃসলিলা নদী। তো এই যে মামা, তিনি হচ্ছে ফল্গুর মতো সবকিছু শুষে নিয়েছেন তাদের পরিবারের। এ কারণেই তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গণ্ডুষ বা সামান্য পরিমাণ রস পাইবার জো নাই। তার মানে এখানে লেখক বোঝাতে চাচ্ছেন যে তার মামার গুরুত্ব আসলে তাদের পরিবারে কত বেশি ছিল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এবং সিদ্ধান্ত প্রণয়নের ক্ষেত্রে। এ কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতেই হয় না। অর্থাৎ অনুপম বোঝাতে চাচ্ছে তার যে
এমন একটা অবস্থা যে সে কোনো কিছু বলতে পারে না, করতে পারে না। এই অবস্থার জন্য আসলে দায়ী মূলত তার মামা, কারণ তার মামাকে ডিঙিয়ে তার পক্ষে আসলে সিদ্ধান্ত নেওয়া বা সেই অনুসারে কাজ করা সম্ভবই হয় না। তারপর কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র, অর্থাৎ অনুপম নিজেকে ভালো পাত্র হিসেবে দাবি করছে। কেন? কারণ সে তামাক পর্যন্ত খায় না। অন্তপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। তার মানে হচ্ছে পরিবার থেকে যেভাবে তার উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে সে নির্দ্বিধায় নির্বিকারে সেই সিদ্ধান্ত মেনে চলার মতো করেই তৈরি হয়েছেন বা বড় হয়েছেন। কোনো কন্যা যদি স্বয়ংবরা হন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। অর্থাৎ এই জায়গায় অনুপম বলতে চাচ্ছে যে কোনো মেয়ে যদি নিজের স্বামী নিজেই পছন্দ করার মতো একটা সক্ষমতা রাখে তাহলে তিনি অনুপমকে বিবেচনা করতে পারেন, কারণ অনুপমকে সেই নারী যেভাবে পরিচালনা করার চেষ্টা করবেন তিনি সেভাবে পরিচালিত হবেন, কোনো রকম প্রতিবাদ বা প্রতিরোধ না করে। তারপর মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তার পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেঁট করিয়া আসিবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত। তার মানে এখানে প্রথমেই ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলতে বোঝানো হচ্ছে যে অনুপমের ভাগ্যে আসলে কি থাকবে, কি হবে, সবকিছু নির্ধারণ করার মূল দায়িত্বটি নিয়ে বসে আছেন অনুপমের মামা। তার মানে তিনি যেভাবে চান সেভাবেই আসলে তার ভাগ্য নির্ধারিত হবে, এমন একটা ব্যাপার। তার মানে অনুপমের মামা যদি চান তাহলে অনুপমের বিয়ে হবে, আর অনুপমের মামা যদি না চান তাহলে অনুপমের বিয়ে হবে না। এই ব্যাপারটি এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তো অনুপমের মামার বিয়ে সম্পর্কে একটা বিশেষ মতামত ছিল, সেটা হচ্ছে ধনীর কন্যা তার পছন্দ না। তার মানে এমন কাউকে তিনি অনুপমের স্ত্রী হিসেবে চান না যিনি ধনী পরিবারের সন্তান। অর্থাৎ টাকার প্রতি তার একটা আসক্তি থাকলেও তিনি এমন কাউকে ঘরের বউ হিসেবে চান না যিনি কিনা তার পিতার দিকের যে সম্পত্তি রয়েছে তার একটা গর্বে থাকেন বা গৌরবে থাকেন। তার মানে হচ্ছে যেহেতু এমন পরিবারের সন্তানকেই তিনি ঘরের বউ হিসেবে চাচ্ছেন যার পরিবারে হয়তো বা খুব বেশি সম্পদ নেই, তাহলে কি হবে, তিনি কিন্তু টাকার যে গরম সেটা দেখাতে পারবেন না। অর্থাৎ এমন একজন নারীকে ঘরের বউ হিসেবে আসলে অনুপমের মামা চাচ্ছে যে যত যাই কিছু বলা হোক সেটা নীরবে মেনে নেবে। তার মানে মামার ধারণা হচ্ছে একটা ধনী পরিবারের মেয়ে এই ব্যাপারগুলো নীরবে আসলে মেনে নেবে না। তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই অথচ যে টাকা দিতে কসুর করিবে না। তার মানে এমন একটা অবস্থার বেহাই তিনি চান, বা অনুপমের শ্বশুর হোক এমন কেউ তিনি চান যার কিনা টাকা আসলে তেমন বেশি পরিমাণে নেই, তবে যতটুকু আছে ততটুকু দিতে তিনি কোনো কার্পণ্য করবেন না। যা হোক শোষণ করে চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাধাও খায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। তার মানে হচ্ছে এই যে তার শ্বশুর পক্ষ তাকে অনুপমের মামা রীতিমতো শোষণ করতে চান, কিন্তু তিনি যখন আবার এই দিকে আসবেন, অনুপমদের বাড়িতে আসবেন, তখন তাকে আসলে খুব বেশি আদর আপ্যায়ন না করলেও তার কোনো আপত্তি থাকবে না, কিংবা আপ্যায়ন না করলেও তার যে প্রতিবাদ সেটা আসলে গ্রাহ্য হবে না। এমন পরিস্থিতি যাতে উদ্ভব তিনি ঘটাতে পারেন, এ কারণে কিন্তু তিনি চান যে কন্যার বাবা যাতে খুব একটা বড়লোক না হন। তারপর আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। সে ছুটিতে কলিকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে হরিশ সে কিনা অনুপমের বন্ধু এবং কাজ করে কানপুরে। কিছুদিন পূর্বেই এমএ পাশ করিয়াছি। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারীরূপের মরীচিকা দেখিতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। তার মানে এখানে প্রথমত আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর অনুপমের শিক্ষাগত যোগ্যতার কথা বলছেন, যে অনুপম শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে একজন এমএ পাস, কিন্তু তখনও সে বেকার, অর্থাৎ তখনও সে অবকাশের মধ্যেই রয়েছে।
তার মানে MA পাস করার পরপরই সে কোনো কাজকর্ম করা তখনও শুরু করে দেয়নি। এমন একটি সময় সে কিনা বিয়ের স্বপ্নে বিভোর, অর্থাৎ নারী রূপের মরীচিকা দেখছিল সে। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বুনিতে লাগিল। কেন? যখন কিনা অনুপমের বন্ধু হরিশ কানপুর থেকে কলকাতায় এলো, তখন সে বলল যে তার আসলে হাতে একজন পাত্রী রয়েছে অনুপমের জন্য। অনুপম তাকে দেখেওনি পর্যন্ত, তাতেই সে খুশি যে তার বিয়ে হবে এবার। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল। আর আমার মন ছিল তৃষ্ণার্ত, তার মানে বিয়ে পাগল একটা অবস্থা। আমি হরিশকে বললাম, একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে অনুপম নিজে তার মামাকে বলতে সাহস করছে না যে সে আসলে বিয়ে করতে চায় বা তার বিয়ের উপযুক্ত বয়স হয়েছে। এই কারণেই সে হরিশকে পাঠাচ্ছে তার মামাকে গিয়ে বলে আসুক যে অনুপমের বিয়ের জন্য একজন পাত্রী পাওয়া গেছে। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, অর্থাৎ আসর জমাতে বা গল্প জমাতে হরিশের কোনো বিকল্পই হয় না। তারপর এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল। তার মানে কল্যাণীদের পরিবারের কথা বলা হচ্ছে, যাদের পরিবার একটা সময় অবস্থা সম্পন্ন ছিল বা একটা সময় তাদের টাকা পয়সার অবস্থা ভালোই ছিল। এখন তাহার শূন্য বলিলেই হয়। এই ই প্রত্যয়টি দ্বারা বোঝানো হচ্ছে যে প্রায় অবস্থা খারাপ, কিন্তু কিছুটা বাকি আছে, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া তিনি পশ্চিমে নিয়ে বসবাস করছেন। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে একটা সময় তাদের যে পারিবারিক অবস্থা ছিল, অর্থনৈতিক যে পরিস্থিতি ছিল, তার কারণে তাদের যে সামাজিক পদমর্যাদা ছিল, সেই সামাজিক পদমর্যাদাটি আস্তে আস্তে যখন তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে তখন আর ধরে রাখা সম্ভব হচ্ছিল না। এ কারণেই তিনি বা কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন পশ্চিমে গিয়ে বসবাস করতে শুরু করেছেন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন, একটি মেয়ে ছাড়া তার আর কেউ নাই। সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে তার দ্বিধা হইবে না। তার মানে এই মেয়ে ছাড়া শম্ভুনাথ সেনের আর কোনো পিছুটার নেই, অর্থাৎ যা কিছু সঞ্চিত সম্পদ রয়েছে সবকিছুই তিনি তার মেয়ের পিছে ব্যয় করতে রাজি থাকবেন, এমনটি তাদের কাছে মনে হচ্ছে। তারপরে তথ্যটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল 15 এবং এই ব্যাপারটি নিয়ে মামা আসলে একটু মন খারাপ করলো, কারণ যেই সামাজিক প্রেক্ষাপটে এই গল্পটি লেখা, সেই সামাজিক প্রেক্ষাপটে নারীদের বিয়ের বয়স আরো কম হতো। একে তো বরের হাট মহার্ঘ বা মহামূল্যবান, তাহার পরে ধনুক ভাঙা পণ, তার মানে পণের যে ভারটা সেটা এতটাই বেশি যে ধনুক ভেঙে যাওয়ার মতো অবস্থা। কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। জীবনে একবার বিশেষ কাজে তিনি কোন নগর পর্যন্ত গিয়েছিলেন। অর্থাৎ এই অংশটিতে বোঝানো হচ্ছে যে এই যে অনুপমের মামা, তার সকল জারিজুরি আসলে কলকাতা পর্যন্ত, অর্থাৎ তিনি কলকাতার বাইরে যেতেও চান না এবং কলকাতার বাইরের যে পৃথিবীটা সেই পুরো পৃথিবীটাকেই তিনি আসলে সাপত সংকুল মনে করেন বা প্রত্যন্ত অঞ্চল মনে করেন, এ কারণে তিনি বাইরে বেরোতে চান না। তারপর মামা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তার হার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। অর্থাৎ মামা যদি কিংবা অনুপমের মামা যদি একজন শাস্ত্রপ্রণেতা মুনি হতেন, যার আদেশ নিষেধ মেনে চলতে পরবর্তীতে তার অনুসারীরা বাধ্য ছিল নৈতিকভাবে, তাহলে দেখা যেত যে তিনি তার সংহিতায় বা তার যে আচরণবিধি সংক্রান্ত গ্রন্থটি সেটির মধ্যে লিখে দিয়েছেন হাবড়ার পুল পার হওয়া যাবে না। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়ে আসিব, অর্থাৎ অনুপমের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা কিন্তু জেগেছিল, কিন্তু বলাই বাহুল্য সাহস করে সে সেটা প্রস্তাব করতে পারেনি। কন্যাকে আশীর্বাদ করবার জন্য যাকে পাঠানো হলো সে আমাদের বিনু দাদা, আমার পিস্তুত ভাই। তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। বিনুদা ফিরে আসিয়া বললেন, মন্দ নহে, খাঁটি সোনা বটে।
বিনু দাদার ভাষাটা অত্যন্ত আঁট, অর্থাৎ বিনু দাদার খুব বেশি কথা বলেন না, কিংবা যা কিছু যতটুকু প্রাপ্য তার চেয়ে তিনি আসলে কমিয়ে কথা বলেন। যেমন যেরকম ক্ষেত্রে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই, মানে চলে আর কি। অতএব বুঝিলাম আমার ভাগে প্রজাপতির সাথে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। পঞ্চস্বর মানে কি? পঞ্চস্বর মানে হচ্ছে মদন দেবের ব্যবহার যে 5 ধরনের বান, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে বিয়ের দেবতার সঙ্গে আসলে তার কোনো বিভেদ নেই বা তার কোনো বিবাদ নেই। বোঝাই যাচ্ছে যে অনুপম কিন্তু তার বিয়ে নিয়ে বেশ আগ্রহী বা বেশ এক্সাইটেড। বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকেই কলিকাতায় আসিতে হইল। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিয়ের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন বা চোখে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। বয়স তার 40-এর কিছু এপার বা ওপারে, বা তার বয়স বোঝাই যাচ্ছে যে 40-এর কাছাকাছি, কম বা বেশি হতে পারে। চুল কাঁচা বা চুল এখনো কালো, গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র, এবং তিনি সুপুরুষ বেশ বা দেখতে বেশ সুন্দর চমৎকার। ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। তারপর আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। তার মানে অনুপমের মামা তিনি বেশ জ্ঞান সম্পন্ন বা বেশ অভিজ্ঞতা সম্পন্ন। তিনি বিভিন্ন প্রকার যখন চুক্তি করেন বা বিভিন্ন প্রকার যখন ডিল করেন তখন আসলে তিনি কখনোই ঠকেন না। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানেই সর্বত্র তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন, এ একেবারে ধরা কথা। এই জন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারের এই জেদ, ইহাতে যে বাঁচুক আর যে মরুক। তার মানে অনুপমের মামা কখনোই ছাড় দিতে চান না, কখনোই হাঁটতে চান না। সবসময় অন্য পক্ষের অবস্থা যেমনই হোক না কেন তিনি নিজের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করেন, নিজেদের পরিবারের ভালোটা দেখার চেষ্টা করেন, এবং কখনো কখনো সেটা স্বার্থপরতায় গিয়ে ঠেকে। আচ্ছা, তারপর ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়ে উঠিলাম। তার মানে বোঝাই যাচ্ছে যে বিশাল আয়োজনের মাধ্যমে অনুপম বিয়ে করতে গেল। আংটিতে, হাড়েতে, জরি জহরাতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল। তার মানে এত অলংকার গহনা পরিধান করে অনুপম বিয়ে করতে গেছে যে তার নিজেকেই গয়নার দোকান নিলামে উঠেছে বলে মনে হচ্ছিল। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবিলা করতে চলিয়াছিলাম। তার মানে শ্বশুরপক্ষকে দেখাতে চাচ্ছিল যে তার কিংবা অনুপমের পাত্রের বাজারে কিন্তু বেশ দাম রয়েছে। এই ব্যাপারটি তারা প্রতিমান করতে চাচ্ছিল বা দেখাতে চাচ্ছিল। মামার জীবনের একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। এই কারণে তিনি করলেন কি, যখন বিয়ে করতে গেল অনুপম তখন তার সাথে একটা শেকরা বা স্বর্ণকারকে তিনি নিয়ে গেলেন, যাতে করে কিনা শম্ভুনাথ সেন যেই গহনাগুলো তার মেয়ের জন্য দিচ্ছেন সেগুলোতে কোনো খাদ না থাকে বা সেগুলোতে যা বলেছেন তিনি ততটুকুই থাকে। মামা এক তক্তপোষে এবং শেকরা বা স্বর্ণকার যাকে কিনা মামা নিয়ে গেছেন তাহার দাড়িপাল্লা, কোষ্ঠী পাথর যেগুলো দিয়ে সে স্বর্ণ পরিমাপ করবে সেগুলো প্রভৃতি নিয়ে মেঝেতে বসে আছে। তারপর কিছুক্ষণ পরে শম্ভুনাথ বাবু একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপর মেলিয়া ধরিলেন। অর্থাৎ তিনি তার মেয়ে, যিনি কিনা বধূ সাজে সজ্জিত ছিলেন, তার গা থেকে সমস্ত গহনা খুলে এনেছেন পরিমাপ করে একেবারে বুঝিয়ে দেবার জন্য। সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা। তার মানে বোঝাই যাচ্ছে বেশ আগেকার গহনা সেগুলো। হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমনই ভারী। এই বলিয়া সে মকরমুখা মোটা একটা বালায় একটু চাপ দিয়া দেখাইল, তাহা বাঁকিয়া যায়। অর্থাৎ শেকরা স্বর্ণ পরীক্ষা করে দেখাচ্ছে স্বর্ণের অবস্থা আসলে কিরকম। তারপর সে যা যা কিছু বলল সেগুলো নোট বইয়ে
ফর্দ বা লিস্ট হিসেবে টুকে নিলেন কে? অনুপমের মামা। গহনাগুলোর মধ্যে একজোড়া ইয়ারিং বা ইয়াররিং ছিল। শম্ভুনাথ বাবু সেইটা শেখরার হাতে দিয়ে বললেন, এইটা একবার পরখ করিয়া দেখো। শেখরা কহিল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। এটা কোন ইয়াররিং? এটা হচ্ছে কিনা অনুপমরা কল্যাণীদেরকে যেটা দিয়েছিল সেইটা। তার মানে এখানে কিন্তু অনুপমের মামা কিছুটা অপমানিত বোধ করলেন। শম্ভুনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যাহারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অনুপমের হবু শ্বশুর অর্থাৎ শম্ভুনাথ সেন এখানে কিন্তু প্রতিবাদ করেছেন। তাকে কিংবা তার পরিবারকে বা তার মেয়েকে যেভাবে অনুপমের মামা অপমানের শিকার করেছেন তিনি সেটা মেনে নেননি। তারপর আর কি, বিয়েটা ভেঙে গেল এবং সেখানে একেবারে লঙ্কা কাণ্ড ঘটিয়ে ফিরল অনুপমের পরিবার। পরে অনুপম শুনতে পেল সে মেয়ে নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করিয়াছে বা ঠিক করেছে বিয়ে করবে না। তার মানে বিয়ে ভেঙে যাওয়ার পরেও অনুপমের কিন্তু কল্যাণী সম্পর্কে আগ্রহ কমেনি। সে খোঁজখবর নিয়ে জানতে পারে যে অনুপমের সাথে বিয়ে ভেঙে যাওয়ার পরেও কল্যাণীর ভালো পাত্র জুটেছিল, কিন্তু সে বিয়ে করেনি। তারপর মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম, আমার উপরে ভার ছিল। কেন? কারণ মামা তো কলকাতা থেকে বের হতেন না। মামা এবারেও হাবড়ার পুল পার হন নাই, রেলগাড়িতে ঘুমাইতেছিলাম। আমার একটি ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনে পড়িয়া রইল, গ্রাহ্যই করিলাম না। অর্থাৎ কল্যাণীর সাথে অনুপমের আবারও যখন দেখা হলো তখন তাড়াহুড়ায় বা ট্রেনের কামরা পরিবর্তনের তাড়ায় কোথায় যে কি পড়ে রইল সেটা আসলে সে ঠাহরি করতে পারল না। তারপর কি লিখিব জানি না। আমার মনের মধ্যে একটা অখণ্ড আনন্দের ছবি আছে, তাহাকে কোথায় শুরু করিব কোথায় শেষ করিব বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করিতে বা সৃষ্টি করতে ইচ্ছা হয় না। তার সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্যকিরণকে সজীব করিয়া তুলিল। আমার মনে হইল আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়াছে সে তরুণীরই অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। তার মানে এখানে অনুপম বোঝাতে চাচ্ছে যে কল্যাণীর প্রতি তার একটা অদ্ভুত ভালোবাসা কাজ করছে, যার সাথে তার কিনা বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ে না হওয়ার পরে বা বিয়ে ভেঙে যাওয়ার পরেও তার প্রতি একটা আগ্রহ একটা টান অনুপমের ঠিকই কাজ করেছে। বিয়ে নিয়ে তার মধ্যে অনুতাপ অনুশোচনাও কাজ করেছে। পরবর্তীতে যখন আবার দেখা হয় কল্যাণীর সাথে তখন তার উদ্ভাসিত প্রাণ সমস্ত সূর্যকিরণকে সজীব করিয়া তুলিয়াছিল। তার মানে অনুপমের মনে হচ্ছিল যে সূর্যটাও আজ যেন খুব চমৎকার আচরণ করছে। আমার মনে হইল আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়াছে সে ওই তরুণীরই অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। তার মানে আকাশ, যে আকাশটা পুরো দৃষ্টিসীমাকে ঘিরে রেখেছে অনুপমের, সেই আকাশটার সাথেও অনুপম কল্যাণীর সম্পর্ক খুঁজে পাচ্ছিল। গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মচারীর নাম লেখা দুইখানা টিকিট গাড়ির দুই বেঞ্চে শিয়রের কাছে বা মাথার কাছে এনে লটকাইয়া দিয়ে আমাকে বলল, এই গাড়ির এই দুই বেঞ্চ আগে হইতে দুই সাহেব রিজার্ভ করিয়াছেন, আপনাদিগকে বা আপনাদেরকে অন্য গাড়িতে যাইতে হবে। আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া দাঁড়াইলাম। তার মানে অনুপম এমন একজন ব্যক্তি যার আসলে প্রতিবাদ করার তেমন কোনো ক্ষমতাই নেই, যে যা বলে সে তাই মেনে নেয়। এরপর সেই বিবাহ ভাঙ্গার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে, কিন্তু আমি আশা ছাড়িতে পারিলাম না। সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, সে যেন কোনো ওপারের বাঁশি আমার সংসারের বাহির হইতে আসিল, সমস্ত সংসারের বাহিরে ডাক দিল। তার মানে এই জায়গায় অনুপম বোঝাতে চাচ্ছে যে এই যে কল্যাণীর প্রতি তার একটা অদ্ভুত মায়া কাজ করছে, এটা তাকে তার যে নির্ধারিত জীবন আচরণ তাকে তার বাইরে যেন টেনে নিয়ে যাচ্ছে। অর্থাৎ তিনি তার স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না,
যেভাবে তিনি ছোট থেকে বড় হয়েছেন, যেভাবে তিনি জীবনাপাত করেছেন বা দিনাতিপাত করেছেন, সেভাবে তিনি দিনাতিপাত আর করতে পারছেন না। আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল জায়গা আছে, সে যে আমার চিরজীবনের গানের ধুয়া হইয়া রহিল। তার মানে এখানে অনুপম বোঝাতে চাচ্ছে, সেই যে একবার কল্যাণীর কণ্ঠে তিনি শুনেছিলেন যে জায়গা আছে, কোথায় জায়গা আছে? জায়গা আছে ট্রেনের কামরায়। সেটাই তার কানে যেন বারবার বাজে। আমার বয়স ছিল 23, এখন হইয়াছে 27। এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছি। নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই। তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি না? না, কোনো কালেই না। অর্থাৎ বিয়ের আশা অনুপম আর করে না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা, জায়গা আছে। অর্থাৎ সেই কথাটাই বারবার যেন অনুপমের কানে বাজে। নিশ্চয়ই জায়গা আছে, নইলে দাঁড়াবো কোথায়? তাই বৎসরের পর বৎসর যায়, আমি এইখানেই আছি। অর্থাৎ সেই যে তাদের নিজেদের বাড়ি ছিল, সেটি ছেড়ে এখন অনুপম কানপুরেই আছে। দেখা হয়, সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়া দেই, আর মন বলে এই তো জায়গা পাইয়াছি। তার মানে কল্যাণীর মায়ার যে বন্ধন, সেটি আর অনুপম ছেড়ে যেতে পারেনি। ওগো অপরিচিতা, তোমার পরিচয় শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। তার মানে কল্যাণীর সাথে আর হয়তো বা অনুপমের বিয়ে হয়নি বা হবেও না, কিন্তু তারপরেও অনুপম সবসময় এই রকমের একটা ভালো লাগার অনুভূতি নিয়ে বেঁচে আছে যে সে আসলে কল্যাণীর কাছাকাছি আছে। তারপর এখন আমরা এই গল্পের কিছু গুরুত্বপূর্ণ সন্ধি সম্পর্কে একটু জেনে নিব। তৃষ্ণার্ত, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে তৃষ্ণা যোগ ঋত। মহার্ঘ, মহা যোগ অর্ঘ। সর্বাঙ্গ, সর্ব যোগ অঙ্গ। আচার্য, আ যোগ চর্য। সন্ধান, সমযোগ ধান। তারপর এখন আমরা অপরিচিতা গল্পের সাথে সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ সমাস সম্পর্কে জানব। প্রথমেই বরযাত্রী, এর ব্যাস বাক্য হচ্ছে বরের জন্য যাত্রী। আর এটি কেমন সমাস? এটি হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ সমাস আসলে কোনগুলো? যেই সমাসগুলোর পূর্বপদের চতুর্থী বিভক্তি, যেমন কে, জন্য বা নিমিত্ত ইত্যাদি লোপ পায়, সেই সমাসগুলোকে বলা হয় চতুর্থী তৎপুরুষ সমাস। যেমন হচ্ছে বরযাত্রী, আরামকেদারা, বিয়ে পাগলা ইত্যাদি। তারপর জন্মান্তর, এর ব্যাস বাক্য হচ্ছে অন্য জন্ম। এটা কোন ধরনের সমাস? এটা হচ্ছে নিত্য সমাস। নিত্য সমাস কোনটা? যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, যেমন কিনা 92 বা কালসাপ, সেই সমাসগুলোকে বলা হয় নিত্য সমাস। তারপর হচ্ছে বেহায়া, ব্যাস বাক্য হচ্ছে হায়ার অভাব, এবং এটা কোন ধরনের সমাস? এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস আসলে কি রকম হয়? পূর্বপদে অব্যয় যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থই প্রধান থাকে, অর্থাৎ পূর্বপদের অর্থই প্রধান থাকে, তখন তাকে অব্যয়ীভাব সমাস বলে, যেমন প্রতিকূল, নিরুৎসাহ ইত্যাদি। তো বেহায়া এটাও একটা অব্যয়ীভাব সমাস। তারপর মিশকালো, এর ব্যাস বাক্য হচ্ছে মিশির ন্যায় কালো। এটি একটি উপমান কর্মধারের সমাস। সৎপাত্র, এর ব্যাস বাক্য হচ্ছে সজ্জে পাত্র। এটি একটি মধ্যপদলোপী কর্মধারের সমাস। আমরা সমাসের যে ক্লাস, সেই ক্লাসে এগুলো সম্পর্কে বিস্তৃত শ্রেণী বিভাগ জানবো। এখন সংক্ষেপে আসলে কর্মধারের সমাস কোনটি সেটি একটু জানি। বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য ও বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয় এবং যেখানে পরপদের অর্থের প্রধান থাকে, যেমন কিনা চন্দ্রমুখ বা বিষাদ সিন্ধু, সেই ধরনের সমাসগুলোকে বলা হয় কর্মধারের সমাস। আর উপমান, উপমিত, মধ্যপদলোপী কিংবা রূপক কর্মধারের সমাস ইত্যাদি কর্মধারের সমাস সম্পর্কে আমরা বিস্তারিত জানব সমাস সম্পর্কিত যে ক্লাস সেটিতে। তারপর আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ বানান ও উচ্চারণ সম্পর্কে জানব। প্রথমে
গুরুত্বপূর্ণ বানান। মরুভূমি, উমেদারি, মৃদঙ্গ, কনসার্ট। যদিও আমাদের এই গল্পে এটাকে কনসার্ট লেখা হয়েছে, কিন্তু এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে কনসার্ট। পঞ্চস্বর, মঙ্গল ঘট, সরস্বতী, হুঁকা, গন্ডুস। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ উচ্চারণ সম্পর্কে জেনে নিই। বিদ্রুপ, এর উচ্চারণ হচ্ছে বিদ্রুপ। পদক্ষেপ, এখানে যদিও আমরা দেখতে পাচ্ছি কোনো ওকার নেই, কিন্তু এর উচ্চারণটি হবে পদক্ষেপ। সরস্বতী, যদিও এটা দন্তস্ব দিয়ে লেখা, কিন্তু উচ্চারণের সময় এখানে তালব্যস্য বিবেচনা করে উচ্চারণটি করতে হবে, সরস্বতী। জিজ্ঞাসা, জিজ্ঞাসা। ক্ষুব্ধ, এখানে খ রস্যকার ব ধ ওকার, এভাবে উচ্চারণটা হবে ক্ষুব্ধ। আশা করি বানানো উচ্চারণগুলো আমরা বুঝতে পেরেছি। তারপর এখন আমরা কিছু শব্দের উৎস সম্পর্কে জানব। যেই শব্দগুলো এই গল্পে ব্যবহৃত হয়েছে সেই শব্দগুলো আসলে কোথা থেকে এসেছে, কোন ভাষা থেকে এসেছে সেগুলো একটু জেনে নিই। টোপর, এটা একটা দেশি শব্দ। রোজগার, এটা একটা ফার্সি শব্দ। ইশারা, আরবি, অফুরান খাঁটি বাংলা শব্দ। বালা, সংস্কৃত শব্দ। আফসোস, ফার্সি শব্দ। কুয়াশা, সংস্কৃত শব্দ। সুরতি, হিন্দি শব্দ। তামাক, পর্তুগিজ শব্দ। এবং সওগাত, তুর্কি শব্দ। আশা করি শব্দের উৎসগুলো সম্পর্কে আমরা স্পষ্টতই জানতে পেরেছি। তারপর এখন আমরা গুরুত্বপূর্ণ একটি অংশে এসে পড়েছি, সেটি হচ্ছে আমরা বিগত বছরের প্রশ্ন সলভ করব, যাতে করে কিনা আমরা বুঝতে পারবো যে আসলে গল্পের কোন কোন অংশে গুরুত্ব দিতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে বিগত বছরের প্রশ্নগুলোর একই প্যাটার্নে পরবর্তী বছরগুলোতে প্রশ্ন আসে, আবার অনেক সময় দেখা যায় যে বিগত বছরের প্রশ্নই রিপিট করা হয়। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্ন দেখি। প্রথমেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে 2019-20 সালে এসেছে এমন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ছেলেবেলায় অনুপমের চেহারা নিয়ে বিদ্রুপ করার সময় পণ্ডিত মশাই কোন দুটি ফুল ও ফলের সঙ্গে তুলনা করেছিলেন? অপশন এ বকুল ও ডুমুর, অপশন বি পলাশ ও আমড়া, অপশন সি পারুল ও লটকন, অপশন ডি শিমুল ও মাকাল। দেখে নেওয়া যাক সঠিক উত্তরটা কি। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি শিমুল ও মাকাল। তারপর অপরিচিতা গল্পে অনুপমের বাবার পেশা কি ছিল? এই প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ বিভাগে এসেছে 2018-19 সালে। অপশন এ চাকরি, অপশন বি ইঞ্জিনিয়ারিং, অপশন সি ওকালতি, অপশন ডি শিক্ষকতা। কোনটা হতে পারে দেখা যাক। সঠিক উত্তর হচ্ছে অপশন সি ওকালতি, বা তিনি একজন উকিল ছিলেন। এরপর কল্যাণীকে গল্পকথক কোন ফুলের সঙ্গে তুলনা করেছেন? এই প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ বিভাগে 2017-18 সালে। অপশন এ শিউলি, অপশন বি চন্দ্রমল্লিকা, অপশন সি রজনীগন্ধা এবং অপশন ডি গোলাপ। এবং সঠিক উত্তর হচ্ছে অপশন সি রজনীগন্ধা। তারপর রক্তকরবী কোন ধরনের রচনা? এই প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ বিভাগে 2017-18 সালে। অপশন এ গান, অপশন বি কবিতা, সি উপন্যাস এবং ডি নাটক। এবং সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি নাটক। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ বিভাগে 2017-18 সালে প্রশ্ন এসেছে ঠাট্টা সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এই উক্তিটা হচ্ছে অপশন এ মামার, অপশন বি শম্ভুনাথের, অপশন সি অনুপমের এবং অপশন ডি কল্যাণীর। এবং সঠিক উত্তর হচ্ছে অপশন বি শম্ভুনাথের। তিনি এই কথাটি বলেছেন যখন তিনি তার মেয়ের বিয়ে নিজেই ভেঙে দিচ্ছিলেন, ঠিক তখন। তারপর ছোটবেলায় অনুপম পণ্ডিত মশাইয়ের বিদ্রুপের পাত্র হয়েছিল কেন? এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ বিভাগে 2017-18 সালে এসেছে। অপশন এ সুন্দর চেহারার জন্য, বি দেখতে কদর্য ছিল বলে বা দেখতে খারাপ ছিল বলে, অপশন সি একটি কানে কম শুনতো বলে এবং অপশন ডি পড়ায় মনোযোগ ছিল না বলে। এবং সঠিক উত্তর হচ্ছে অপশন এ সুন্দর চেহারার জন্য।
তারপর অপরিচিতা গল্পে অনুপমের বন্ধু কে? এই প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ বিভাগে 2016-17 সালে। অপশন এ শম্ভুনা, অপশন বি বিনুদা, অপশন সি কল্যাণী এবং অপশন ডি হরিশ। আমরা এতক্ষণ পড়লাম, নিশ্চয়ই সবাই উত্তরটা জানি, সেটা হচ্ছে অপশন ডি হরিশ। তারপর অপরিচিতা গল্পে কোন বয়সটা না দৈর্ঘ্যে না গুণে বড়? এই প্রশ্নটা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক বিভাগে 2016-17 সালে। অপশন এ 18 বছর, অপশন বি 19 বছর, অপশন সি 27 বছর এবং অপশন ডি 32 বছর। আমরা আশা করি সবাই পারি, উত্তরটা হচ্ছে অপশন সি 27 বছর। একেবারেই গল্পের শুরুতে এই বয়সটার কথা উল্লেখ করা আছে। এরপর রবীন্দ্রনাথের শেষের কবিতা কি জাতীয় গ্রন্থ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ বিভাগে 2009-10 সালে এই প্রশ্নটি এসেছে। অপশন এ নাটক, অপশন বি প্রবন্ধ, অপশন সি উপন্যাস এবং ডি মৌলিক কাব্যগ্রন্থ। এবং সঠিক উত্তর হচ্ছে অপশন সি উপন্যাস। আমরা অনেকেই শেষের কবিতা এই নামটা দেখে মনে করি যে এটা আসলে কোনো কাব্যগ্রন্থ, কিন্তু আসলে না, এটা একটা উপন্যাস। তারপর এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে জানব, যে প্রশ্নগুলো বিগত বছরে আসেনি, তবে সম্ভাব্য প্রশ্ন, অর্থাৎ সামনের বছরগুলোতে আসতে পারে। প্রথমেই, বিয়ের সময় কল্যাণীর বয়স কত ছিল? এর মানে কিন্তু এই নয় যে কল্যাণীর আসলে বিয়ে হয়ে গিয়েছিল, বরঞ্চ কিনা যখন বিয়ে ঠিক হয়েছিল কল্যাণীর, তখন তার বয়স কত ছিল? বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল 15 বছর। তারপর রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিলেন? এর উত্তর হচ্ছে 2টি টিকিট। তার পরের প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে শম্ভুনাথ সেন পেশায় কি ছিলেন? পুরো গল্পে এটা একটা জায়গাতেই উল্লেখ করা আছে, গল্পের শেষ অংশে। শম্ভুনাথ সেন পেশায় একজন ডাক্তার ছিলেন, আর অনুপমের বাবা তিনি পেশায় একজন উকিল ছিলেন। আশা করি এই দুটো পেশা নিয়ে আমরা বিভ্রান্ত হব না। তারপর কল্যাণী কোন স্টেশনে নেমে গেল? কল্যাণীদের বাড়ি ছিল কানপুরে, তাই কল্যাণী নেমেছিল কানপুর স্টেশনে। অনুপমের শিক্ষাগত যোগ্যতা কি ছিল? অনুপমের শিক্ষাগত যোগ্যতা ছিল MA পাস ছিল সে। তারপর আসর জমাতে অদ্বিতীয় কে? অনুপমের বন্ধু হরিশ। অপরিচিতা গল্পে কোন দ্বীপের নাম উল্লেখ রয়েছে? এর উত্তর হচ্ছে আন্দামান দ্বীপ। অনুপমের মামার মতে বেহাই সম্প্রদায়ের কোনটা থাকা দোষের? অনুপমের মামার মতে বেহাই সম্প্রদায়ের তেজ থাকাটা আসলে দোষের। অপরিচিতা গল্পের সম্পাদক কে? এর সম্পাদক হচ্ছেন, গুরুত্বপূর্ণ একটি তথ্য, প্রমথ চৌধুরী। রক্তকরবে কোন শ্রেণীর রচনা? এটি একটি নাটক। তারপর চোখের বালি রচনা করেন কে? বলাই বাহুল্য, রবীন্দ্রনাথ ঠাকুর। কল্যাণীর বাবা পেশায় কি ছিলেন? কল্যাণীর বাবা পেশায় ছিলেন একজন ডাক্তার, অর্থাৎ এখানে শম্ভুনাথ সেনের কথা বলা হচ্ছে। বিনু দাদা অনুপমের সম্পর্কে কি হয়? এর উত্তর হচ্ছে পিস্তুত ভাই। অপরিচিতা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এর উত্তর হচ্ছে সবুজপত্র। আশা করি এতক্ষণ ধরে আমরা অপরিচিতা গল্পটা সম্পর্কে যা যা কিছু পড়লাম, জানলাম, সেগুলো আমরা বুঝতে পেরেছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।